আপনারা শুনছেন রেডিও মালঞ্চয়ে অলৌকিক কাহিনী সমগ্র থেকে আজকের গল্প গজেন্দ্র কুমার মিত্র রচিত ওপারের কৃতজ্ঞতা। গল্প পাঠ ও অন্যান্য চরিত্রে প্রচ্ছদ ও সূচি। পর্ব ৩৮। কথা হচ্ছিল পরলোক নিয়ে। একজন বলছিলেন যে দয়া, মায়া, স্নেহ, প্রেম, কৃতজ্ঞতা মানব মনেরই বৃত্তি এগুলো, এবং মানব দেহের সঙ্গেই অঙ্গাঙ্গিভাবে জড়িত। এ দেহ ত্যাগ করে যারা চলে গেল তাদের আবার ওই বৃত্তিগুলো আসবে কোথা থেকে? কারণ জীবনের সুখ দুঃখের সঙ্গে ওগুলোর সম্পর্ক ঘনিষ্ঠ। স্বর্গের বিবরণ তো ছেলেবেলা থেকেই পুঁথি পুরাণে পড়ে আসছ। সেখানে সুখও নেই, দুঃখও নেই। আর দেহ না থাকলে, দেহের প্রয়োজন না থাকলে সুখ দুঃখই বা থাকবে কেন? কাজেই মৃত্যুর পর বিদেহী আত্মার অস্তিত্ব যদি বা থাকে, রাগ, দেশ, হিংসা এসব থাকা সম্ভব নয়। প্রতিহিংসা, প্রেতের ওই ধরনের অনুভূতির কথা আমি একদম বিশ্বাস করি না। স্রেফ বাজে কথা। মুখুজ্জে মশাই এক কোণে বসে এতক্ষণ নিঃশব্দে বিড়ি টানছিলেন। এইবার যেন একটু নড়ে চড়ে বসলেন। মনে হলো কিছু বলবেন তিনি। মুখুজ্জে মশাই আমাদের মিস্টার ব্যানার্জির শ্বশুর। আবগারির দারোগা ছিলেন। কিছুদিন হলো রিটায়ার করেছেন। ছেলে নেই ভদ্রলোকের, 4টি মেয়ে। পর্যায়ক্রমে বছরের কয়েকটা মাস মেয়েদের বাড়িতে কাটান। তা মেয়েগুলিও সৎপাত্রে পড়েছে, ভালো ভালো শহরেই থাকে, দিল্লি, মুম্বাই, পুনা, ব্যাঙ্গালোর। তবে পুজো প্যান্ডেলটিতেই দিনরাতের বেশিরভাগ সময় কাটান। কথাবার্তা সম্বন্ধে সম্পূর্ণ সংস্কার মুক্ত বলে আমরাও কোনো অসুবিধা বোধ করি না। অর্থাৎ নিঃসংকোচে আড্ডা দিতে বাঁধে না। ধূমপান সম্বন্ধেও এর উদারতা বিখ্যাত। নিজেই বয়োকনিষ্ঠদের হাতে জোর করে সিগারেট বিড়ি গুজিয়ে দিয়ে সে বিষয়ে সংকোচ দূর করে দিয়েছেন। যাত্রা থিয়েটারেও উৎসাহ খুব। নিজে কিছুই করেন না, কিন্তু রিহার্সালে প্রতিদিন উপস্থিত থাকা চাই। এক কথায় মুখুজ্জে মশাই আমাদের মনের মানুষ। সুতরাং সকলেই আমরা উৎসুক হয়ে তার মুখের দিকে চেয়ে রইলুম। মুখুজ্জে মশাই ধীরে ধীরে কথা বলেন। সেইভাবেই শুরু করলেন। এ বিষয়ে এতকাল আমিও ফণীবাবুর সঙ্গে একমত ছিলাম, কিন্তু আজ এইমাত্র হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। এতদিন দুটো ঘটনার মধ্যে কোনো যোগাযোগ কল্পনা করিনি, কিন্তু কে জানে কেন এখন ফণীবাবুর কথাটা শুনতে শুনতে দুটো ঘটনাই একসঙ্গে পর পর মনে পড়ে গেল, এবং মনে হলো যে এ দুটোর মধ্যে একটা যোগসূত্র থাকা বিচিত্র নয়। আর অত ভূমিকাতে কাজ কি, আমি সব খুলে বলছি, আপনারা বরং বিচার করুন। এই পর্যন্ত বলে মুখুজ্জে মশাই তার অর্ধ সমাপ্ত বিড়িটা শেষ করার উদ্দেশ্যে আবার মুখ তুললেন, কিন্তু তার অন্তর্বহ্নী ভোক্তার উৎসাহের অভাবে ইতিমধ্যেই নিভে গিয়েছিল। বিরক্ত হয়ে সেটা ফেলে দিয়ে তিনি কাহিনীটাই শুরু করলেন। যে দুটি ঘটনার কথা আজ এইমাত্র মনে পড়ল, তার প্রথমটি যখন ঘটে তখন আমার মোটে 20 বছর বয়স। সবে বিএ পাশ করে মেডিকেল কলেজে ঢুকেছি। একদিন একটি গলায় দড়ির মড়া এলো পোস্টমর্টেম পরীক্ষার জন্য। 15-16 বছরের কুমারী মেয়ে একটি, সম্ভবত বিয়ে হয়নি। বাবা গরিব বলে টাকার জোগাড় করে উঠতে পারেননি। সেই দুঃখেই কুরুপা মেয়েটি আত্মহত্যা করেছে। এই অনুমান করে আমরা প্রথমটা উদাসীন ছিলাম, কিন্তু হঠাৎ দুটি কথা কানে যেতে আমরা, অর্থাৎ তরুণ ছাত্ররা,
বিশেষ চঞ্চল ও কৌতূহলী হয়ে উঠলাম। মেয়েটি নাকি খুব সুন্দরী এবং তার গর্ভে মাস চারেকের একটি ভ্রূণ পাওয়া গেছে। শুনে আমরা ভিড় করে মর্গে দেখতে গেলাম। সত্যি মেয়েটি সুশ্রী, এমনকি সুন্দরীও বলা যায়। গলায় দড়ি দেওয়ার ফলে মুখের চেহারাটা বিকৃত হয়ে উঠেছে, তৎসত্ত্বেও তার অসামান্য রূপ সম্পূর্ণ ঢাকা পড়েনি। এখনো ছবিটা স্পষ্ট মনে আছে আমার। একটি কালা পাড় শাড়িতে দেহটা ঢাকা, সুগোল সুগৌড় হাতের মণিবন্ধে দুগাছি মাটা বালা, রুক্ষ চুলের রাশ চারদিকে ছড়ানো। সবটা জড়িয়ে কেমন একটা করুণারই উদ্রেক করল আমার তরুণ মনে। আমি বলে ফেললাম, আহা বেচারি, কেনই বা এ কাজ করতে গেল? সামান্য ভুলের এত বড় প্রায়শ্চিত্ত করার কি দরকার ছিল ওর? আমাদের সঙ্গে একটি ছেলে পড়ত পঞ্চানন বলে। সে বিদ্রুপ করে বলল, না করে কি করত? এ কলঙ্ক জানাজানি হলে আর কি কেউ বিয়ে করত ওকে? মাঝখান থেকে ওর সমস্ত ফ্যামিলির ওপর একটা কালি লাগতো, তারা সমাজে ঠাঁই পেতেন না। আমি উত্তেজিত হয়ে বললাম, এ তোমার বাজে কথা পঞ্চানন। এমন সুন্দর মেয়ে কেউ কি আর বিয়ে করতো না? আজকালকার শিক্ষিত ছেলেদের মন উদার, কেউ না কেউ বিয়ে করতই। সামান্য একটা ক্ষণিকের ভুল কেউ করতো না। যার যতই উদারতা থাক, এই ঘটনা জানলে কেউ বিয়ে করতে চাইতো না। এমন উদার লোক একটি বার করতে পারো যে এই সামান্য ভুলই ভুলতে পারে? এই তো আমিই আছি। ঝোঁকের মাথায় বলে ফেললাম, ও যদি বেঁচে থাকতো তো আমি ওকে বিয়ে করতাম। পাষণ্ড পঞ্চাননটা অবশ্য তা বিশ্বাস করল না। হো হো করে হেসে সকলের সামনে আমাকে অদবোদন করে দিলে একেবারে। বলল, ভায়ার আবার চাঁদপাড়া মেয়েটাকে বড্ডই মনে ধরেছে। তবে কি জানো, সে অকেশান হলো না, তাই খুব বুক ঠুকে বলছো। কিন্তু ঠিক এমন অবস্থা দাঁড়ালে তখন আর রাজি হতে পারতে না, তা পাত্রী যতই সুন্দর হোক। শুধু কি আর সমাজের ভয়? আমার স্ত্রীর দেহ এবং মন দুই এর আগে অন্যত্র অর্পিত হয়েছে এ জানলে পুরুষ কখনো উদারতা দেখাতে পারে না। আমি পারতুম, তবুও জিদ করে বলি, এবং ভবিষ্যতে এরকম ক্ষেত্র উপস্থিত হলে পিছিয়ে যাব না। সামান্য মুহূর্তের ভুলে এত বড় একটা সম্ভাবনা নষ্ট হতে দেওয়া উচিত? এ আমি মানতে প্রস্তুত নই। ভেবে দেখো দেখি, এই মেয়েটি বেঁচে থাকলে আনন্দ দিয়ে, সেবা দিয়ে, গৃহিণীত্ব দিয়ে একটা গোটা সংসারকেই সুখী করতে পারত। পঞ্চানন মুখে একটা ফু করে শব্দ করে সবটা উড়িয়ে দিল। এই পর্যন্ত গেল প্রথম ঘটনার কথা। এত সামান্য এটা, আমার জীবনের সঙ্গে সম্পর্ক এত কম যে আজ এতকাল পরে কেমন করে যে কথাটা মনে পড়ল এই ভেবেই অবাক হচ্ছি। দ্বিতীয় ঘটনাটা ঘটে তখন আমার বয়স 40 কি 41 হবে। প্রথম ঘটনার 20-21 বছর পরের কথা। আপনারা অনেকেই জানেন ডাক্তারি পড়া আমার কেন হয়নি। সেকেন্ড ইয়ারে উঠবার সঙ্গে সঙ্গেই বাবা মারা গেলেন। সংসার ঘাড়ে এসে পড়ল। চাকরি করা ছাড়া উপায় রইল না। চাকরি আগে একটা যেমন তেমন জুটিয়ে নিয়েছিলাম। তারপরে এলো বিবাহের প্রস্তাব। শ্বশুর আবগারি লাইনেই বড় চাকরি করতেন। তার মেয়েকে বিয়ে করব প্রতিশ্রুতি দেওয়াতে তিনি আমাকে এই লাইনে কাজ করে দিলেন। আমিও বেঁচে গেলাম, কারণ আমার বাবারও কন্যা ভাগ্য কম ছিল না। তার মধ্যে একটিকে মাত্র তিনি পার করেই যেতে পেরেছিলেন। বাকি 4টি আমার ঘাড়ে পড়েছিল। শ্বশুরের দৌলতেই অল্প দিনের মধ্যে একেবারে ইন্সপেক্টর র্যাঙ্ক পেয়ে গেলাম। আমার বরাত খারাপ, তাই তিনিও তাড়াতাড়ি মারা গেলেন। নইলে আমি আরো উন্নতি করতে পারতাম। যাই হোক, ইন্সপেক্টর হতে পেরেছিলুম, তবু রক্ষা। নইলে বাবার অতগুলো এবং নিজের এতগুলোকে পার করতে পারতাম না। আপনারা হাসছেন, কিন্তু সত্যিই বলছি, আমি বিশ্বাস করুন, এই মায়ের পুজো মণ্ডপে বসে বলছি।
ঘুষ খাওয়া যাকে বলে তা আমি কখনো খাইনি, অর্থাৎ চাপ দিয়ে কি মোচড় দিয়ে টাকা আদায় করিনি। তা করলে আজ আমার কলকাতা শহরে 4-5খানা বাড়ি থাকতো, 8টা মেয়ের বিয়ে দিয়েও। তবে হ্যাঁ, আমাদের এই লাইনে একটা মাসকাবাড়ি বন্দোবস্ত আছে। প্রত্যেক ভেন্ডারি প্রত্যেক দারোগাকে মাসিক একটা থোক টাকা দিয়ে থাকে। তা নইলে কোনো রকম চুরি না করেও বেচারারা চুরির দায়ে ধরা পড়তে পারে। তেমন দারোগা হলে নাস্তানাবুদ খাইয়ে দেবে। অনেক সময় আবহাওয়ার গতিকেই মালের ওজন বাড়ে কমে। দারোগা যদি হঠাৎ এসে ওজন করতে বসে, তাহলে বেশি কমের জন্য কৈফিয়ত দেওয়া শক্ত হয়ে পড়ে বই কি। এই সব কারণেই সকলে একটা মাসকাবাড়ি বন্দোবস্ত করে রাখে, নিশ্চিন্ত। এটা আমি জানতুম না। প্রথম যেদিন সনদ চৌধুরী আমার হাতে 5খানা 10 টাকার নোট গুঁজে দিয়ে গেল, সেদিন আমি অবাক। আমি ফিরিয়ে দিতেও গিয়েছিলাম, কিন্তু চৌধুরী হাত জোড় করে বললে, মুখুজ্জে মশাই, ছাপোষার লোক আমি, দয়া করে এটা নিন, না হলে স্বস্তি পাবো না। তবু আমি কি বলতে যাচ্ছিলুম, আমার পিয়ন চোখ টিপে থামিয়ে দিলে। চৌধুরী চলে যেতে সে বেটা বললে, যে কাজের যা দস্তুর বাবু, না নিলে চলবে কেন? এ আপনার হকের পাওনা, নিন। সেই থেকে ওই হকের পাওনাটুকু শুধু নিয়েছি, আর তাতেই আপনাদের বাপ মায়ের আশীর্বাদে দিন কেটে গেছে আমার। খুব বড় মানুষই চালে না কাটলেও ভদ্রতা বজায় রেখে চলতে পেরেছি। কিন্তু তবু সেবার এক ঘুষের মামলাতেই পড়ে গেলাম। তখন থাকি উত্তরবঙ্গের এক মহকুমা শহরে। সেখানে আমার মামলা যা কিছু প্রায় সবই ওঠে এক হাকিমের এজলাসে। তিনি অনাহারী মানে কিনা অবৈতনিক হাকিম হলেও তার দুর্দণ্ড প্রতাপ, কারণ তিনি স্থানীয় জমিদারও বটে। ফার্স্ট ক্লাস পাওয়ার ছিল তার, অনেক কিছুই করতে পারতেন। ওখানে যাবার পর দিন কতক বেশ সৎভাবেই কাটল। কিন্তু কাল করলুম আমি, ভদ্রলোক বোতলেশ্বরীর উপাসক, এই খবর পেয়ে 2টি বোতল ভালো মাল উপহার দিয়ে ভারী খুশি হাকিম সাহেব। তিনিও মুরগিটা খাসিটা পাঠান। মোকদ্দমা গেলেই আমার দিকে রায় হয়ে যায়। কিন্তু ওদিকে যে কাঙালকে শাগের ক্ষেত দেখানো হয়েছিল, অতটা আমি বুঝিনি। কদিন যেতে না যেতেই বন্ধু বান্ধবদের পার্টি দিয়েছেন এই অজুহাতে আর 2 বোতল মাল চেয়ে পাঠালেন। তাও দিলাম। 1 সপ্তাহ যেতে না যেতে আবার, তারপর ঘন ঘন। অত দিই কোথা থেকে? অত মাল সত্যিই কিছু বাড়তি হয় না। একদিন বিনয় বচনে ফিরিয়ে দিলাম তার চাপরাশিকে। দুপুর রাত্রে তার একটি চিঠি নিয়ে লোকটা এলো আবার। মাল চাই, যেখান থেকে হোক। এবার আর রাগ সামলাতে পারলাম না, কড়া কথা বলে ফিরিয়ে দিলাম। ব্যাস, আর যাবে কোথায়? পরের দিনই কোর্টে গিয়ে দেখি সবাই আমার ওপর বিরূপ। যারা প্রত্যহ দেখা হলেই আত্মীয়তা জানাতো, তারা ভালো করে কথাও কইছে না। ব্যাপারটা কি হলো বুঝতেই পারি না। শেষে এক সময় থানার দারোগাবাবু চুপি চুপি ডেকে বললেন, ও মশাই, করেছেন কি? জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ, জান মিটিয়ে ফেলুন গে তাড়াতাড়ি। আমি বললাম, সে উপায় নেই, তাহলে আমার ঘটিবাটি বেচতে হবে। খুলে বললাম সব কথা তাকে। শুনে বললেন, এই যখন অবস্থা, তখন আপনার ওপর পড়া হয়ে অত বদান্যতা দেখাতে যাওয়া ঠিক হয়নি। এখন লোভ বেড়ে গেছে, কি করবেন? আমি তো ভালো ভেবেই করতে গিয়েছিলাম, কিন্তু ওর যে মরুভূমির পিপাসা, অত তো বুঝিনি। আর পয়সারই বা অভাব কি? কিনে খেলেই তো পারেন। দর মশাই, মুফত পেলে কি কেউ দাম দিয়ে কিনে খেতে চায়? বেশ করেছেন, এখন বুঝুন ঠেলা। ভয়ে ভয়ে বললাম, তাহলে এখন উপায়? দারোগাবাবু মুসলমান, ওপর দিকে হাত দেখিয়ে বললেন, খোদাকে ডাকুন, আমি তো আর কিছু পথ দেখছি না। উনি যা আশঙ্কা করেছিলেন তাই হল। সেদিনের মামলাতেই দেখলাম বাঁকা সুর। হাকিম নিজে আসামি পক্ষের হয়ে
আমার সাক্ষীদের জেরা করতে লাগলেন। সেদিনের মামলা ডিসমিস হয়ে গেল। পরের দিন একটা বড় কেস ছিল। হাতে নাতে ধরেছি একটা মৎস্যলাইয়ের ব্যাপার। জল জ্যান্ত সাক্ষীরা রয়েছে। ও হরি, আগের দিন রাত্রে পর্যন্ত সাক্ষীদের গড়ে পিঠে ঠিক করে রেখেছি, পরের দিন সকালে দেখি সব সাক্ষী উল্টো পাল্টা বলছে। একজন তো পরিষ্কার বললে, দারোগা বাবু আমাকে এমনি বলতে শিখিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গেই মনে পড়ল ওরা সব কজনই হাকিম বাহাদুরের প্রজা। আমি তো কাল পর্যন্ত গড়ে পিঠে রেখেছি, আজ সকালে নিশ্চয়ই কাচারি বাড়িতে ডেকে ওদের নতুন পাঠ দেওয়া হয়েছে। পরে শুনেওছিলাম যে আমার অনুমানই সত্য, কিন্তু তখন আর উপায় কি? বসে বসে আঙুল কামড়ে অনুতাপ করা ছাড়া। কথাটা আমার আগেই মনে পড়া উচিত ছিল। ইস, ফল যা হলো তা বুঝতেই পারছেন। অলমিতি বিস্তারণ। মামলা তো কিছে গেলই, তার উপর রায় লেখা হলো। সাজানো মামলা, সম্ভবত বিদ্বেষবশতই আমি মামলা এনেছি। বলা বাহুল্য, রায়ের নকল সদরে আমার ওপরওয়ালাদের কাছেও পাঠানো হলো। এ কিন্তু শুরু, এখানেই শেষ নয়। 5-7 দিনের মধ্যেই আমার যা অবস্থা হলো তা অবর্ণনীয়। কোনো মামলাই দাঁড়ায় না। এমনি তো আমাদের মামলার সাক্ষী সাবুত বিশেষ থাকা মুশকিল। সাধারণত দারোগার রিপোর্টের ওপরই মামলা চলে। তারও পরে যেসব কেসে সাক্ষী সাবুত আছে সেসব কেসও দাঁড় করাতে পারি না। লম্বা লম্বা তারিখ নিয়ে কোনো মতে শেষের মামলাগুলো পিছিয়ে দিলাম। কিন্তু শেষ পর্যন্ত যে দুর্নাম নিয়ে চাকরি থেকে বেরিয়ে যেতে হবে আর সন্তানদের হাত ধরে পথে পথে ভিক্ষা করতে হবে, এ সম্বন্ধে আর কোনো সংশয় রইল না মনে মনে। এই তো অবস্থা। এর মধ্যে স্ত্রী পড়লেন অসুখে, বেশ বাঁকা ধরনের অসুখ। অবস্থা দেখে ডাক্তারও ভয় পেয়ে গেলেন। ফলে একদিনের ট্যুর প্রোগ্রাম বন্ধ রাখতে হলো। এমন যে বন্ধ হয় না তা নয়, হয়। ওপরওয়ালারাও তা জানেন এবং সুবিধা অসুবিধা বুঝে চোখ বুঝিয়ে থাকেন তারা। যেদিন যাবার কথা সেদিনই রাত্রে ওপরওয়ালা সুপারিনটেন্ডেন্টের কাছ থেকে চাবরাশি এলো। সাহেব এখনই ডাকছেন। মিনতি করেই বললাম, স্ত্রীর অবস্থা খুব খারাপ, ছোট ছোট মেয়েদের ভরসায় ফেলে রেখে যায় কি করে। চাবরাশি ফিরে গেল, কিন্তু আবার ঠিক ভোরবেলায় এসে হাজির। সাহেব এখনই ডাকছেন। বিরক্ত হলে উপায় নেই, যেতেই হলো। আমার এই বড় মেয়ের তখন সবে 13 বছর বয়স, বাকি তো আরো ছোট ছোট। তবুও ওদের হাতেই ওই শক্ত রুগী ছেড়ে দিয়ে চললাম সাহেবের বাংলোয়। সাধারণত অত ভোরে সাহেবদের উঠবার কথা নয়। বুঝলাম আমাকে জব্দ করবার জন্যই উঠেছেন। তবু কোন পথে ফাঁড়াটা আসবে তখনও বুঝিনি। গিয়ে দাঁড়াতেই বিনা ভূমিকাতে প্রশ্ন করলেন, ডায়েরি এনেছেন? এই ডায়েরিটা আমাদের চাকরির একটা প্রধান অঙ্গ। এটি সর্বদা কাছে রাখতে হয় এবং আপ টু ডেট হয়ে থাকা চাই। ওপরওয়ালা যখনই দেখতে চাইবেন তখনই দেখাতে হবে, আর সব এন্ট্রি ঠিক রাখতে হবে, নইলে ব্ল্যাক মার্ক পড়বে চাকরির খাতায়। ডায়েরি সঙ্গে ছিল, বার করে দিলাম। না খুলেই জিজ্ঞাসা করলেন, কাল ইন্সপেকশনে গিয়েছিলেন? কি যে দুর্মতি হলো মশাই! কতকটা ভয় ভয়ই বলে ফেললাম। হ্যাঁ। তা কই, ডায়েরিতে এন্ট্রি করেননি তো? খুলতে খুলতেই এই প্রশ্ন, অর্থাৎ খবর নিয়ে প্রস্তুত হয়েই ডেকে পাঠিয়েছেন আমাকে। আর এই প্রশ্নের সঙ্গে সঙ্গে একটি তথ্য মনে পড়ে গেল। সাহেব আমার সেই পরম বন্ধু হাকিম বাহাদুরের শালা। কথাটা বহুদিন আগে শুনেছিলাম বলেই মনে ছিল না, অথচ মনে পড়া উচিত ছিল, কারণ সাহেব তদবির করেই এইখানে বদলি হয়ে এসেছেন এটাও জানতাম। বুঝলাম অমন নির্জলা মিথ্যে কথাটা বলা ঠিক হয়নি, কিন্তু তখন আর উপায় কি? হাতের পাশা আর মুখের কথা একবার বেরিয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যায় না।
অগত্যার ঢোক গিলে বললাম, বাড়িতে বড্ড অসুখ স্যার, তাইতেই। এন্ট্রি তো ইন্সপেকশনে গিয়ে সেইখানে বসেই করবার কথা। অসুখ তো আপনার বাড়িতে, তাছাড়া অসুবিধা থাকলে ছুটিও নিতে পারতেন। যতক্ষণ তা না নিচ্ছেন সরকারি কাজ সাফার করতে পারে না তো। নীরবে নতমুখে দাঁড়িয়ে রইলাম। তিনি আবার নিঃশব্দে আমার আপাত মস্তক দেখে নিয়ে গম্ভীর কণ্ঠে শুধু বললেন, এখনই লিখে ফেলুন। আর কি করব, লিখলাম বসে। কাল্পনিক ইন্সপেকশনের কতকগুলো বানানো মন গড়া বিবরণ। তিনি বিনা বাক্যে ডায়েরিটি পকেটে ফেলে বললেন, আপনি এখন যেতে পারেন, এটা আমার কাছেই থাকবে। চলে এলাম বাড়িতে। সেদিন আর একটা ইন্সপেকশন ছিল, এটাই আর ডুব মারতে সাহস হলো না। একটা কথা মনে রাখবেন, এখনকার চেয়ে তখন কাজ অনেক বেশি ছিল আমাদের লাইনে। ঠাসা প্রোগ্রাম থাকতো প্রায়। বাড়িতে এমন অসুখ, কিন্তু কি আর করব, ছুটির দরখাস্ত করলে তখনই তোর মঞ্জুর হচ্ছে না। সে ছুটি এসে পৌঁছতে স্ত্রী হয় ভালো হয়ে উঠবেন, নয়তো আমার দ্বিতীয় দ্বার পরিগ্রহের পথ সুগম করে দিয়ে সরে পড়বেন। ইন্সপেকশন ছিল 18 মাইল দূরের এক গ্রাম্য বাজারে। গরুর গাড়িতে যেতে হবে। গাড়ি তৈরি করতে খবর পাঠিয়ে অফিসের কাজ সারতে বসলাম। মনটা খারাপ ছিল, ফলে যত তাড়াতাড়ি করতে চাই ততই যেন দেরি হয়ে যায়। এই করতে করতে যখন রওনা হতে পারলাম শেষ পর্যন্ত, তখন দুপুর গড়িয়ে গেছে। গরুর গাড়ির মন্থর যাত্রা। পিয়ন কাম চাবরাশি বটকৃষ্ণ আছে সঙ্গে। সে বকতে বকতে চলেছে, আমি মুখ বুজে কত কি ভাবছি। এইভাবে যেতে যেতে বিকেলের দিকে এক মাঠ পার হচ্ছি। দেখি পেছন থেকে কে ডাকছে। অবাক হয়ে চেয়ে দেখি আমার বন্ধু সেই মুসলমান দারোগা প্রাণপণে সাইকেল ঠেলে আসছেন। গাড়ি দাঁড় করিয়ে তাড়াতাড়ি নেমে পড়লাম। দারোগাবাবু আমাকে ওরই মধ্যে একটু তফাতে ডেকে নিয়ে গিয়ে বললেন, মশাই, করেছেন কি? ইন্সপেকশনে না গিয়ে ফলস রিপোর্ট দিয়েছেন। এই যে বৃষ্টি কেসে পড়বেন একেবারে। তখন তাকে সব কথা খুলে বললাম। শুনে তিনি উত্তর দিলেন, সব তো বুঝলাম, কিন্তু কি করা যাবে বলুন। সাহেব তখনই লোক পাঠিয়ে খবর নিয়েছেন, মৌখিক নয় লিখিত পড়িত। সাক্ষীদের সই সাবুত পর্যন্ত সব প্রস্তুত। আপনি ডায়েরিতে লিখে ফলস রিপোর্ট দাখিল করেছেন, এর শুদ্ধ যদি কমিশনার সাহেবের কাছে পাঠায়। এই পর্যন্ত বলে একটু থেমে গম্ভীরভাবে মাথা নেড়ে বললেন দারোগাবাবু, বিশ্রী ব্যাপার হবে কিন্তু। সাসপেনশন তো বটেই, আরো গোলমাল হতে পারে। আমি এইটে শুনেই ছুটতে ছুটতে এসেছি। শুষ্ক ক্ষীণ কণ্ঠে একটা ধন্যবাদ দিলাম তাকে। আর কিছুই বলতে পারলাম না। তিনিও হয়তো অবস্থাটা বুঝলেন। বিশেষ কিছু না বলে আমার হাতটা ধরে সহানুভূতি সূচক একটি চাপ দিয়ে চলে গেলেন। আমিও এসে আবার গাড়িতে চাপলাম। গন্তব্যস্থানে যখন পৌঁছালাম তখন সন্ধে তো পেরিয়ে গেছেই। রাতও বেশ থমথম করছে। পাড়া গাঁয়ের বাজার, অধিকাংশ দোকানপাটি তখন বন্ধ হয়ে গেছে। কেবল কেউ কেউ ঝাঁপের আড়ালে বসে তখনও খাতাপত্রের কাজ সারছে। আমাদের যিনি ভেন্ডার, তার আরো অনেক কারবার আছে। একই চালার নিচে পাশাপাশি অনেকগুলো দোকান, সবই বন্ধ। কেবল কাপড়ের দোকানটা তখন একটু খোলা ছিল, অর্থাৎ মালিক সেইখানেই বসে মুহুরীর সঙ্গে কি একটা হিসেব দেখছিলেন। আমাদের আদর অভ্যর্থনার কোনো ত্রুটি হল না, তা বলাই বাহুল্য। দোকানদার ভদ্রলোক সবিনয়ে জানালেন যে তার স্ত্রী পুত্র কেউ এখানে নেই। তার ব্রাহ্মণ মুহুরী রান্না করে, তারা দুজনে খান। অসুবিধা অবশ্যই হবে, তবু এত রাত্রে অন্য কোনো ব্যবস্থা তো করা সম্ভব নয়। ওইখানেই একসঙ্গে দুটো ভাতে ভাত চাপিয়ে দিচ্ছেন। অপরাধ না নিয়ে তাইতেই যেন আমি সন্তুষ্ট থাকি। আমার তখন খাবার মতো মানসিক অবস্থা নয়, তবু বাগ বিতণ্ডা করতেও ইচ্ছে হলো না এ নিয়ে।
তাছাড়া বটকৃষ্ণ আছে, গাড়োয়ান আছে, ওদেরও তো ব্যবস্থা হওয়া চাই। সুতরাং তার প্রস্তাবেই সম্মত হয়ে মহুরী মশায়ের সাহায্যের জন্য বটুকে তার সঙ্গে পাঠিয়ে দিলাম। তারপর মুখ হাত ধুয়ে পাশের মিষ্টান্নের দোকান থেকে সংগৃহীত চা জল খাবার খেয়ে মাথা ধরার অছিলায় বেরিয়ে পড়লাম বাইরে। মালিক মশাইকে বললাম, আপনি ততক্ষণে হাতের কাজটা সেরে ফেলুন, আমি একটু ফাঁকায় ঘুরে আসি, মাথাটা যদি ছাড়ে। কাজ তার সত্যিই ছিল। তিনি দেখলুম খুশি মনে রাজি হয়ে গেলেন আমার প্রস্তাবে। বাজারের সংকীর্ণ রাস্তাটা পেরিয়ে ফাঁকা রাস্তায় এসে পড়লাম। দুদিকে বিস্তীর্ণ মাঠ, মাঝখান থেকে আধপাকা রাস্তা, দূরে বহু দূরে গাছপালার ঘন কৃষ্ণরেখার মধ্যে গ্রামের আলো দু একটা দেখা যাচ্ছে। এদিকটা কিন্তু একেবারেই ফাঁকা আর নির্জন। বাইরে বেরিয়ে অনেকটা ভালো লাগলো। মাথাটা সত্যিই ধরেছিল, ধরে আছে সেই বিকেল থেকেই। খবরটা পাওয়ার পর থেকে সমস্ত মাথাটা কেমন যেন আচ্ছন্ন হয়ে আছে, নেশায় বুঁদ হয়ে থাকার মতো। এতক্ষণ কিছুই পরিষ্কার ভাবতে পারিনি, কোনো কিছুই। এইবার একটু একটু করে চিন্তা শক্তি আর বিচার শক্তি ফিরে পেলাম যেন। কি করব? করবার তো একটি মাত্র পথই খোলা আছে, বন্দুকটাও সঙ্গে আছে। আত্মহত্যা ছাড়া এই অপমানের হাত এড়াবার আর কোনো পথ নেই। চারদিক থেকে বিপদ এসে যেভাবে ঘিরে দাঁড়িয়েছে, তাতে পরিত্রাণের আর কোনো পথ নেই। এতকাল যথাসম্ভব সৎপথে থেকে কর্তব্য পালন করার যদি এই পুরস্কার হয়, তো আমি আর কি করতে পারি? মিথ্যা এত বড় দুর্নামে চাকরি যাবে, হয়তো অন্য কোনো শাস্তিও হতে পারে। তারপর কি আর কোথাও কাজ পাবো? আর পেলেও মুখ দেখাবো কি করে? এরপর এমনকি আমার স্ত্রী বা মেয়েরাও হয়তো আমার কথা বিশ্বাস করবে না, ভাববে আমারও খানিকটা দোষ ছিল। না, আর কোনো পথ নেই। মৃত্যুর পথ ছাড়া ওদের কি হবে তা জানি না। হাজার কতক টাকার জীবন বীমা আছে এই পর্যন্ত। আমার স্ত্রীর পিতৃদত্ত সামান্য কিছু গয়নাও আছে। ওর ভাই ভালো লোক, বিধবা বোনকে হয়তো দেখবেও। কিন্তু দেখুক বা না দেখুক, আমি বেঁচে থেকেই বা কি করতে পারতাম? সত্যি সত্যি ভিক্ষা করা তো আর সম্ভব নয়। মন স্থির করতে পেরে অনেকটা প্রফুল্ল হয়ে উঠলাম। এখানে কেলেঙ্কারি করে এদের বিপদে ফেলব না। কাল যাবার পথে গাড়িতেই কাজ ছাড়া যাবে। আরো নিশ্চিন্ত হয়ে এবার বাজারের দিকে ফিরলাম। শুক্লপক্ষের রাত, কিন্তু আকাশে পাতলা মেঘ থাকায় আলোটা একটু ম্লান। তবু পথঘাট দেখার পক্ষে যথেষ্ট বই কি। ফাঁকা রাস্তাটা ছেড়ে বাজারের মুখটায় এসেছি, হঠাৎ চমকে উঠলাম। সামনে একটি মেয়ে দাঁড়িয়ে, প্রায় আমার পথ জোড়া করি। এইখানে এত রাতে মেয়ে! একে মেঘলা আলো, তার উপর সেখানটায় কতকগুলো চালার ছায়া, বেশ আলো আধারির মতোই হয়েছিল। তবু আকার ইঙ্গিতে মনে হলো কোনো ভদ্রলোকের কুমারী মেয়ে হবে। বয়সও সম্ভবত খুব বেশি নয়। কিন্তু ভদ্রলোকের মেয়ে এই নির্জন বাজারের পথে একা কি করছে? আর আমার পথজোড়া করেই বা কেন? মেয়েটি কিন্তু নিঃশব্দে স্থির হয়েই দাঁড়িয়ে রইল। আমাকে একেবারে সামনে আসতে দেখেও নড়ল না। কি আপদ! এখন করি কি? কি মতলবের? খারাপ মেয়েটি নয় তো? এসব দেশে বাজারের সঙ্গে সঙ্গেই বধপাড়াটা থাকে। এ কি সেই ঘরেরই কেউ? আমাকে শিকার ধরতে এসেছে? বিরক্ত হয়ে উঠলাম। বেশ বড় করে বিরক্তিসূচক গলা খ্যাঁকারিও দিলাম একটা। এবার সে মেয়েটি নড়ল, কিন্তু দূরে সরে গেল না, পিছুও হটল না। বরং বেশ সপ্রতিভ ভাবেই এগিয়ে এসে আমার হাতের মুঠোর মধ্যে কি একটা কাগজ গুজে দিয়ে আমি বিষয়টা সামলে নেবার আগেই পিছন ফিরে বাজারের ছায়া অন্ধকার পথে বেমালুম অদৃশ্য হয়ে গেল। এ কি কাণ্ড রে বাবা! আমি তো অবাক। কোনো প্রশ্ন করব কি কাগজটা ফিরিয়ে দেব?
কিছু একটা করার আগেই মেয়েটি যেন বাতাসে উবে গেল। প্রথম বিস্ময়ের বিহ্বলতা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে অকস্মাৎ একটি ভয় আমাকে পেয়ে বসল। অজ্ঞাত একটা আতঙ্ক। সমস্ত শরীর হিম হয়ে এলো, যেন বুকের মধ্যে গুরু গুরু করতে লাগলো। আরো ভয় হলো যখন প্রায় সঙ্গে সঙ্গেই মনে পড়ল হাতে কাগজটা গুঁজে দেবার সময় ওই মেয়েটির হাতের কোনো স্পর্শ পেলাম না। তো প্রথমটা একেবারে আড়ষ্ট হয়ে গিয়েছিলাম, কিন্তু তারপরেই মনকে শাসন করলাম। আমি লেখাপড়া জানা লোক, আমার একই মেয়েদের মতো অহেতুক ভয়। তাছাড়া আমি ব্রাহ্মণ, পৈতেটা আছে, দুবেলা গায়ত্রীও জপ করি সাধ্য মতো। আমার কে কি করবে? মনে একটু সাহস এলো। নিজের অজ্ঞাতসারেই কতকটা গায়ত্রী জপ করতে করতে জোরে জোরে পা ফেলে দোকানে এসে উঠলাম। দোকানে এসে ওখানকার আলোতে কাগজটা মেলে ধরে অবাক হয়ে গেলাম। এই যে হাকিম বাহাদুরের হাতের লেখা! আরে এই যে সেই চিঠি দুপুর রাতে যেটা পাঠিয়েছিলেন, মত না দেওয়াতে রাগ করে লিখেছিলেন, যেখান থেকে হোক মাল তাকে দিতেই হবে। বন্ধু বান্ধবদের ডেকে এনে তাকে যদি অপ্রস্তুত হতে হয় তো ফল ভালো হবে না, এমন একটা ইঙ্গিতও সে চিঠিতে ছিল। ওহ, এই চিঠিটা তারপর কত যে খুঁজেছি! তখন রাগ করে চিঠিটা মুজড়ে ফেলে দিয়েছিলাম। তারপর আর বহু চেষ্টা করেও খুঁজে পাইনি। সমস্ত কাগজপত্র, ঘরের প্রত্যেকটি কোণ, মায় আস্তাকুর পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখেছি। এতকাল পরে এই চিঠি কোথা থেকে এলো? আর ওই মেয়েটি বা কে? বেশিক্ষণ ভাববারও সময় নেই। দোকানের মালিক কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন, কার চিঠি দারোগা বাবু? কথাটা চেপে গিয়ে বললাম, এ পুরনো চিঠি, পকেটে পড়েছিল, হঠাৎ হাতে ঠেকলো তাই দেখছি। পরের দিন যথাসম্ভব দ্রুত কাজ সেরে ফিরে এলাম। মরা আর হলো না, আর দরকারও ছিল না মরবার। বাসায় এসে স্ত্রীর খবর নিলাম। তিনি একটু ভালোই আছেন দেখলাম। ওখান থেকে সোজা এসে উঠলাম সাহেবের বাংলোয়। সাহেব আমাকে দেখে বিরক্তিতে ভ্রু কুঞ্চিত করে বললেন, কি? দ্বিতীয় শব্দ উচ্চারণ করতে যেন অসুবিধা হলো তার। যথাসম্ভব সবিনয় ভাব বজায় রেখে বললাম, আমার ডায়েরিটা চাই, আজকের এন্ট্রিটা লেখা দরকার। ডায়েরি এখন ফেরত পাবেন না, আর আপনার এতে কিছু লেখবার দরকারও হবে না। আমি সদরে কমিশনার সাহেবের কাছে ওটা পাঠিয়ে দিচ্ছি, উইথ দ্য নোট যে আপনি মিথ্যা রিপোর্ট করেছেন এবং ডায়েরিতেও মিথ্যা কথা লিখেছেন। তিনি বোধহয় আশা করেছিলেন যে এরপর আমি একেবারে তার জুতো পড়া পায়ে আছড়ে পড়ব। সেই প্রত্যাশাতেই যেন আরো কঠিনভাবে চেয়ে রইলেন আমার দিকে। আমি কিন্তু খুব উৎফুল্ল ভাব দেখালাম। বললাম, ভালোই হলো, আপনাদের কীর্তিটা নিজে থেকে তাকে জানাতে বাঁধছিল, এবার আর বাঁধা রইল না। আত্মপক্ষ সমর্থনে সবই বলা যায়। মুখে অবিচলিত ভাব বজায় রাখলেও কণ্ঠস্বরে বুঝলাম তিনি বেশ একটু অবাক হয়েছেন। প্রশ্ন করলেন, তার মানে? হাকিম সাহেবের চিঠিখানা বার করে দূর থেকে মেলে ধরলাম। বললাম, এই আমার ব্রহ্মাস্ত্র। তাকে জানাবো যে ম্যাজিস্ট্রেট আমার কাছ থেকে বেআইনি মদ ঘুষ চেয়েছিলেন আর আমি দিইনি। সেই জন্যই তিনি বিরূপ হয়ে আমাকে জব্দ করতে চাইছেন, এবং যেহেতু সুপারিনটেন্ডেন্ট তার আত্মীয়, সেহেতু তাকে হাত করে আমাকে মিথ্যে চার্জে ফেলেছেন। সাহেবের মুখ এবার বিবর্ণ হয়ে গেল। কই দেখি বলে চিঠিটার দিকে হাত বাড়ালেন। আমি সঙ্গে সঙ্গে আরেকটু পিছিয়ে বেশ নিরাপদ দূরত্বে গিয়ে বললাম, মাফ করবেন, দেখাতে হয় তো বড় সাহেবকেই দেখাবো। এই বলে তাকে সেলাম করে তাড়াতাড়ি বেরিয়ে এলাম। বাঘের গুহায় বেশিক্ষণ থাকা ঠিক না। এবার একেবারে সোজা বাড়ি। কদিনের উদ্বেগ, দুশ্চিন্তা, পথশ্রম সব মিলিয়ে অবসন্ন হয়ে পড়েছিলাম। বাড়ি ফিরেই শুয়ে পড়লাম। শোবার সঙ্গে সঙ্গেই
ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঘুম ভেঙে গেল দরজায় কড়া নাড়ার শব্দে। উঠে দরজা খুলে দেখি সেই হাকিম বাহাদুর স্বয়ং। আসুন আসুন, অতি কষ্টে হাসি চেপে অভ্যর্থনা করলুম। কি সৌভাগ্য আমার! কিন্তু কি ব্যাপার বলুন তো, খুব জরুরি কোনো হুকুম কি? হ্যাঁ, একটু জরুরি দরকারি আছে। তা আমাকে ডেকে পাঠালেই তো হতো, আপনার আবার এত কষ্ট করে। না না, কষ্ট আর কি। একটু কাষ্ঠ হাসি হাসলেন তিনি। শুনলাম আপনার স্ত্রীর খুব অসুখ, তার খবর নেওয়াটাও তো উচিত। তারপর একটু চুপ করে থেকে বেশ কেশে গলাটা সাফ করে নিয়ে বললেন, গিয়েছিলুম একটু ওই আপনাদের সাহেবের বাংলোতেই। উনি আবার আমার আত্মীয় হন কিনা। দেখুন দেখি কাণ্ড, গিয়ে শুনি আপনার ডায়েরিতে কি ইরেগুলারিটি হয়েছে। উনি একেবারে সেটা সদরে বড় সাহেবের কাছে পাঠাতে যাচ্ছিলেন। আমি বুঝিয়ে বলে সেটা নাকচ করে এলাম। ভুল ভ্রান্তি একটু মানুষেরই হয়, নাকি বলেন? সেসব ভুলকে খুব বড় করে দেখা আবশ্যক আছে কি? যাক, উঠি। আপনার স্ত্রী তাহলে এখন একটু ভালো, বটুর মুখে যা শুনলাম। শুয়ে পড়ুন, কিছু মনে টনে করবেন না। অসময়ে ঘুম ভাঙালুম। ও, কাল তো আপনার একটা কেস আছে না? ব্যাটারা বড্ডই বাড়িয়েছে, ওদের এক্সাম্পলারি সাজা হওয়া দরকার। আচ্ছা, আসি, নমস্কার। এক টানা এবং এক তরফা এই অভিনয় করে হাকিম বাহাদুর চলে গেলেন। আমিও নিঃশ্বাস ফেলে বাঁচলাম। এটা যে ক্ষমা প্রার্থনাই, সেটা বুঝতে বাকি রইল না। এই পর্যন্ত বলে মুখুজ্জেমশাই আবার একটা বিড়ি বার করলেন। ফণীবাবু সাগ্রহে বসে শুনছিলেন। এবার বলে উঠলেন, তারপর আর কি, কিছুই না। সব গন্ডগোল মিটে গেল। হাকিম পরের দিন থেকে যা ব্যবহার করতে লাগলেন, যেন সে লোকই না। কেস গেলেই আমার পক্ষে রায়। আদালতেও খাতির বাড়ল। কেবল আমার বন্ধু সেই দারোগা আমার উপর একটু বিরূপ হয়ে রইলেন। কেন? মানে উনি আমাকে কেবলই জিজ্ঞাসা করতেন যে কি করে আমি কি ম্যানেজ করলুম, কিন্তু সত্যি কথাটা কিছুতেই বিশ্বাস করতেন না। ভাবতেন আমি কিছু গোপন করছি, নয়তো ঠাট্টা করছি। মুখুজ্জেমশাই চুপ করে গেলেন। আবার আমাদের দলপতি অপূর্ববাবু প্রশ্ন করলেন, তা এটা সম্বন্ধে আপনার কি মত? না ভাই, মত তৎ কিছু নেই আমার। ব্যাপারটা যে কি তা আমি আজও জানি না। তবে একটা কথা এইমাত্র ওই ফণীবাবুর কথা শুনতে শুনতেই মনে পড়ল, আর সেই জন্যই গল্পটা বললুম, যে সেই রাত্রে সেই মেয়েটির বেশভূষা অল্পক্ষণের জন্য দেখলেও দুটি জিনিস তখনই আমার নজরে পড়েছিল। সেটা হচ্ছে ওর পরনের কালাপাড় দেশি শাড়ি আর দুগাছি মাঠা বালা। কথাটা কিন্তু এর আগে এমন করে কোনোদিন মনে পড়েনি। আশ্চর্য। মুখুজ্জেমশাই এবার জুত করে বিড়িটি ধরালেন। রেডিও মালঞ্চর গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে রেডিও মালঞ্চ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের চেনা পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করো। আজ এই অবধি। এর পরের সপ্তাহে আসবো আরো নতুন রোমাঞ্চকর অলৌকিক কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকো রেডিও মালঞ্চ।